মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা। প্রতি সোমবার প্রাণারাম বাংলা চ্যানেলে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজের জীবন এবং বাণী নিয়ে আমরা উপস্থিত হই। মহাপুরুষ মহারাজের বিস্তৃত যে জীবন, সেই জীবনের নানান দিক আমরা তুলে ধরবার চেষ্টা করি আমাদের পাঠ এবং আলোচনার মধ্যে দিয়ে। আমরা শিবানন্দ বাণী থেকে মহাপুরুষ মহারাজের কথিত যে কথা সেটি অনুধ্যান করবার চেষ্টা করি। কখনো আবার স্বামী শিবানন্দকে যে রূপ দেখিয়াছি, স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলিত এই গ্রন্থ থেকে শিবানন্দ মহারাজকে যারা প্রত্যক্ষ দেখেছেন তাদের কথায় মহাপুরুষ মহারাজকে বোঝবার চেষ্টা করি। কখনো শিবানন্দ স্মৃতি সংগ্রহ, স্বামী অপূর্বানন্দ সংকলিত সেই গ্রন্থ থেকেও মহাপুরুষ মহারাজকে জানবার চেষ্টা করি। বর্তমানে আমরা মহাপুরুষ মহারাজ স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে যে কথা বলেছেন, স্বামী বিবেকানন্দ সম্পর্কে তার স্মৃতিচারণা, সেই অংশটি পাঠ করছি এবং আজকে তার তৃতীয় পর্ব হবে। আমাদের মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথার 32তম পর্ব এবং মহাপুরুষ মহারাজের স্বামী বিবেকানন্দের স্মৃতিচারণা অংশের আজকে তৃতীয় পর্ব। কিছুকাল মঠে অবস্থান করিয়া পুনরায় হিমালয় তপস্যা করিতে যাইবার বাসনা তাহার বলবতী হইল। তিনি 3-4 জন গুরু ভাইয়ের সঙ্গে হিমালয়ের নানা স্থানে ভ্রমণ করিয়া শেষে ঋষিকেশে আসিয়া তপস্যা আরম্ভ করিলেন। গুরু ভ্রাতাগণ সহ কিছুকাল খুব আনন্দে তপস্যা করিয়া তাহার নিজের শরীর সংকটাপন্ন পীড়ায় আক্রান্ত হইল। পরে সকলে নিচে নামিয়া আসিলেন। মিরাট শহরের কোনো এক নির্জন বাগানে অবস্থান করিয়া শরীর সম্পূর্ণ সুস্থ হওয়ার পর স্বামীজি একাকী রাজপুতনা অভিমুখে প্রব্রজার্থে গমন করিলেন। গুরু ভাতা দিগকে বলিলেন, তোমরা যথা ইচ্ছা আপন আপন সাধন ভজন করিতে থাকো, আমি এখন একাকী ভ্রমণ করিব। আমার সংবাদ এখন কিছুকাল তোমরা কেহই পাইবে না। বাস্তবিক তাহাই হইল। প্রায় 3 বৎসর আর তাহার সংবাদ আমরা বিশেষ কিছু পাই নাই। সময় সময় কাঠিয়াওয়াড় অঞ্চল হইতে অল্প অল্প পাওয়া গিয়াছিল। আমরা তখন আলমবাজারের মঠে আছি। একদিন হঠাৎ ফরাসি ভাষায় লিখিত স্বামীজির সুদীর্ঘ এক পত্র প্রায় 10-12 পৃষ্ঠা আসিয়া উপস্থিত। তাহাতে আমরা বুঝিলাম যে তিনি ফরাসি ভাষা শিখিতেছেন, বাস, তারপর আর কিছুই নাই। উপরোক্ত ঘটনা সকল 1889 হইতে 1893 সাল পর্যন্ত ঘটিয়াছিল। 1893 সালের এপ্রিল মাসের শেষে তিনি আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্ম ব্যাখ্যা করিতে যাত্রা করেন। 1896 সালে তিনি ভারতে প্রত্যাগমনকালে প্রথমে শিলংয়ে জাহাজ হইতে নামেন, সেখান হইতে মাদ্রাজে আহুত হন। আমি মঠের কতিপয় সন্ন্যাসীর সহিত মাদুরা স্টেশনে তাহার সহিত সাক্ষাৎ করিতে যাই। তিনি মাদুরায় রামনাথ রাজার স্টেট কোচ হইতে নামিয়া মহানন্দে আমাদিগকে আলিঙ্গন করেন।
ক্যাপ্টেন ও মিসেস সেভিয়ার এবং মিস্টার গুডউইন স্বামীজির এই শিষ্যত্রয় সঙ্গে ছিল এবং সকলে একত্রে রামনাদের রাজবাটিতে বিশ্রাম করিতে লাগিলাম। বৈকালে মাদুরা শহরবাসী শিক্ষিত লোক সকল মাদুরা কলেজে তাহাকে অভিনন্দন পত্র পাঠ করিয়া শুনাইলেন। তাহার বক্তৃতা শক্তি আমি সেই প্রথম অনুভব করিলাম। পূর্বে যখন তাহার সহিত একত্রে বেড়াইয়াছি এবং বাস করিয়াছি, কখনো তাহার এরূপ ওজপূর্ণ বাঙ্মিতা শক্তির প্রকাশ দেখি নাই। বিশেষত বৈদেশিক ভাষায় তাহার এত দখল হইয়াছিল যেন তিনি নিজের মাতৃভাষায় বক্তৃতা করিতেছেন। কলেজ বাটি লোকে পরিপূর্ণ হইয়া বাহিরে পর্যন্ত লোক সব দাঁড়াইয়াছিল। শ্রোতৃগণ যেন চিত্রার্পিতের ন্যায় মুগ্ধ হইয়া শুনিতেছে। সেদিন সন্ধ্যার মেলে আবার সকলে একত্রে ম্যাড্রাসে যাত্রা করিলাম। পথিমধ্যে দাক্ষিণাত্যের কাশীকুম্ভক নামে, যেখানে সংস্কৃত চর্চা কাশীর ন্যায় হইয়া থাকে, এখানে একটি ফার্স্ট ক্লাস কলেজও আছে। প্রফেসর রঙ্গচারী এমডি, স্বামীজির পূর্ব পরিচিত বন্ধু, স্বামীজিকে একদিনের জন্য সেখানে নামিতে অনুরোধ করেন। স্বামীজিও তাহার অনুরোধ এড়াইতে না পারিয়া তথায় আসিলেন। বৈকালে ওই প্রফেসরের অনুরোধে কলেজ বাটিতে 2 ঘণ্টা কাল ব্যাপী এক সুদীর্ঘ বক্তৃতা করেন। পণ্ডিত মণ্ডলী, ছাত্রবর্গ ও কলেজের শিক্ষকগণ সকলে স্বামীজির ওজপূর্ণ বক্তৃতা শুনিয়া মুগ্ধ হইয়াছিলেন। পরদিন প্রভাতে ম্যাড্রাস যাত্রা করা হয়। স্টেশনে নামিয়ে আমরা দেখি যে প্ল্যাটফর্ম লোকে পরিপূর্ণ। এমন রাস্তা নাই যে স্টেশন হইতে বাহির হওয়া যায়। পুলিশ কমিশনার সাহেব, কতিপয় সার্জেন্ট সহ স্বামীজির গাড়ির নিকটে আসিয়া তাহাকে হাত ধরিয়া সেই ভিড়ের ভিতর হইতে বাহির করিয়া লইয়া গিয়া তাহার চ্যারিয়াট গাড়িতে নিয়া বসাইলেন। আমরাও সকলে সঙ্গে আসিলাম। স্টেশনের বাহিরে আসিয়া দেখি রাস্তা, বাড়ির বারান্দা, ছাদ এবং পার্শ্ববর্তী বৃক্ষ সকল লোকে পরিপূর্ণ, যেন সব দেব দর্শনাভিলাষে উদ্গ্রীব হইয়া স্বামীজির গাড়ির দিকে চাহিয়া রহিয়াছে। গন্তব্যস্থানে পৌঁছিতে প্রায় 2 ঘণ্টা লাগিল। ম্যাড্রাসে প্রায় 5-6 দিন অবস্থান করা হয়। স্বামীজি সেখানে এ কয়দিনে প্রায় 5-6টি বক্তৃতা করেন। পরে স্টিমার যোগে কতগুলি শিক্ষিত মাদ্রাজি শিষ্য সহ কলিকাতায় যাত্রা করেন। সাহেব মেম শিষ্যগুলি এবং আমরা বরাবর তাহার সঙ্গেই আছি। জাহাজেও ইংরেজ পাদ্রী যাত্রীদের সহিত কয়দিন খুব ধর্মচর্চা হইয়াছিল। পাদ্রীরা স্বামীজির নিকট অনেক শিক্ষালাভ করিল। জাহাজের ডেক যেন লেকচার হল হইয়া উঠিল। স্বামীজি যখন কথোপকথন করিতেন, জাহাজের যাবতীয় যাত্রী তাহার কথোপকথন শুনিতে ডেকে আসিয়া বসিতেন। স্বামীজি কলিকাতায় পৌঁছিলেন। মহাসমারোহে তাহার অভ্যর্থনাদি হইল। ক্রমে 2-3টি বক্তৃতা কলিকাতায়ও হইল। আমরা পুনরায় মহাসুখে স্বামীজির সহিত কিছুদিন মঠে কাটাইলাম। সে যে কি আনন্দের দিন তাহা লিখিয়া বর্ণনা করা যায় না। ইউরোপ ও আমেরিকাতে অত্যধিক পরিশ্রম করায় স্বামীজির শরীর ভাঙিয়া পড়িয়াছিল। অতএব তিনি কিছুদিনের জন্য হিমালয়ে বিশ্রাম করিতে মনস্থ করিয়া তাহার পূর্ব পরিচিত আলমোড়া পাহাড়ে সশিষ্যে বিশ্রাম করিতে যান। আমি তখন আলমোড়াতেই আছি। আবার কিছুদিনের জন্য সেখানে তাহার সঙ্গসুখ লাভ করিয়াছিলাম। সর্বদাই উপদেশপূর্ণ কথাবার্তা হইত। স্বামীজিও ক্রমে ক্রমে সুস্থ বোধ করিতে লাগিলেন। স্বামীজির আলমোড়া আসিবার কিছুদিন পূর্বেই মঠ গঙ্গার পশ্চিম কূলে বেলুড়ে
বর্তমান মঠের সন্নিকটে একটি ভাড়াটিয়া বাটিতে স্থানান্তরিত করা হইয়াছিল। আলমোড়া হইতে স্বামীজি আমাকে সিলনে একটি বেদান্ত সোসাইটি খুলিবার জন্য প্রেরণ করেন। 7-8 মাস আমি সেখানে থাকিয়া কলম্বো বেদান্ত সোসাইটি নামক একটি সভা গঠন করি। স্বামীজি বেলুড়ে অবস্থান করিয়া গুরু ভ্রাতাগণ ও শিষ্যগণের সহিত আনন্দ করিতেছেন, এই সংবাদ কলম্বো থাকিয়া প্রায় নিত্যই পাইতে লাগিলাম। আমারও পুনরায় তাহার পবিত্র সঙ্গলাভের বাসনা এত প্রবল হইল যে আমি শীঘ্রই কলিকাতায় ফিরিয়া আসিয়া বেলুড়ে বাস করিতে লাগিলাম। 1901 সালের শেষ ভাগে বা 1902 সালের প্রথমে আমি কঙ্খল সেবাশ্রমের কোনো কার্য উপলক্ষে সেখানে বাস করিতেছিলাম। শুনিলাম স্বামীজির শরীর খুব অসুস্থ। তিনি কাশীধামে বায়ু পরিবর্তনের জন্য আসিতেছেন এবং শ্রীযুক্ত বাবু কালীকৃষ্ণ ঠাকুরের উদ্যানবাটিতে অবস্থান করিবেন। আমি এই সংবাদ শুনিয়া কাশী আসিলাম। আসিয়া দেখি স্বামীজি তখনও আসিয়া পৌঁছেন নাই। বাড়িটি কালীকৃষ্ণবাবু নিজেই পরিষ্কার করাইতেছেন। পরিষ্কার কার্য শেষ হইলে তিনি কর্মচারীদের আদেশ করিলেন, আমি যে যে ঘর ব্যবহার করি সেই ঘর স্বামীজি ব্যবহার করিবেন এবং যতদিন স্বামীজি বাগান বাটিতে থাকিবেন ততদিন তোমরা সকলে তাহার সেবায় নিযুক্ত থাকিবে। সেই আদেশ করিয়া তিনি কলিকাতায় চলিয়া গেলেন। স্বামীজি আসিয়া পৌঁছিলে দেখিলাম তাহার শরীর খুব কৃশ, কিন্তু অল্পদিনের মধ্যেই বায়ু পরিবর্তনের ফল দৃষ্ট হইতে লাগিল এবং তিনি অল্প অল্প সুস্থ বোধ করিতে লাগিলেন। বাগানবাটিতে অবস্থানকালীন কেদারনাথের মহন্ত মহারাজ স্বামীজিকে সাদরে নিমন্ত্রণ করিয়া লইয়া গেলেন। আমরাও সঙ্গে ছিলাম। কেদারনাথ দর্শনের পর মহন্ত মহারাজ নিজের প্রাসাদে স্বামীজিকে নিয়ে বসাইলেন এবং বিবিধ প্রকারে কেদারনাথের উত্তম উত্তম প্রসাদ সকলকে আদরের সহিত পরিতোষ করিয়া খাওয়াইলেন এবং স্বামীজিকে সাক্ষাৎ শঙ্কর জ্ঞানে পূজা করিলেন এবং উত্তম গৈরিক বস্ত্র ও কৌপিন দিয়া স্বামীজিকে সাজাইলেন। বৈকালে সকলেই উদ্যানবাটিতে ফিরিয়া আসিলাম। অযোধ্যার অন্তর্গত ভিঙ্গার রাজা সে সময় বানপ্রস্থ অবলম্বন করিয়া কাশীতে দুর্গাবাটির নিকট বাস করিতেছিলেন। পূর্বে ইউপি কাউন্সিলের এবং ইম্পিরিয়াল কাউন্সিলের কিছুদিনের জন্য তিনি মেম্বার ছিলেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট এবং বিখ্যাত রাজনীতিজ্ঞ ছিলেন। স্বামীজি কাশী আসিয়াছেন। তিনি একদিন নানা প্রকার ফলমূল ও মিষ্টান্নাদি উপঢৌকন পাঠাইয়াছিলেন এবং স্বামীজিকে এই বলিয়া অনুরোধ করিয়া পাঠান, আমি বানপ্রস্থের নিয়মানুসারে বাটির বাইরে কোথাও যাই না। আপনি যদি অনুগ্রহ করিয়া দাসকে একবার আসিয়া দর্শন দেন, তাহা হইলে আমি কৃতার্থ হইব। নিজ গুণে আমার অপরাধ মার্জনা করিবেন। স্বামীজি রাজার প্রেরিত কর্মচারীকে উত্তরে বলিলেন, যদিও আমার শরীর খারাপ, তথাপি আমি নিশ্চয়ই রাজা মহাশয়কে দেখিতে যাইব। আমি সন্ন্যাসী, আমার ইহাতে মান অপমান কিছুই নাই। পরদিন মহারাজ গাড়ি পাঠাইলেন। স্বামীজি আমাদের সকলকে লইয়া রাজাকে দর্শন দিতে গেলেন। মহারাজের সহিত অনেক কথাবার্তা হইল। রাজা মহাশয় বলিলেন, আপনার আমেরিকা যাত্রার পর হইতে আমি আপনার কার্যকলাপ বিশেষ রূপ লক্ষ্য করিয়া আসিতেছি। আমার ধারণা, যেরূপ শঙ্করাচার্য বুদ্ধদেব ধর্মাচার্য ছিলেন, আপনিও তাহাদের ন্যায় এই যুগের একজন ধর্মাচার্য। আমি অনেক দিন ধরিয়া আপনার দর্শন লাভের আশা করিতেছিলাম। আজ সৌভাগ্যবশত আমার সে আশা পূর্ণ হইল। কাশীতে অনেক দিন বাস করিতেছি এবং অনেক জ্ঞানী পণ্ডিত ও সন্ন্যাসীদের সঙ্গ করিতেছি, কিন্তু কাহারও ভিতর ধর্মের ভাব দেখিতে পাইতেছি না। আমার বিশেষ অনুরোধ, আপনি এই কাশীধামে আপনার প্রচারিত উদার বেদান্ত ধর্মের একটি কেন্দ্র স্থাপন করেন। আমি উহার সাহায্যার্থে যৎকিঞ্চিৎ অর্থ প্রদান করিতেছি। এই বলিয়া তিনি কিছু অর্থ প্রদান করিলেন। স্বামীজি বলিলেন, যদিও আমার শরীর এখন পীড়িত,
কিন্তু আমি আমার গুরু ভ্রাতাদের মধ্যে কাহাকেও এই কার্য করিতে নিযুক্ত করিব। আপনার অভিপ্রায় অতি শুভ। স্বামীজির কাছে অবস্থানকালে জাপান রাজ্যের শিল্প বিভাগের একজন উচ্চপদস্থ কর্মচারী, যিনি স্বামীজিকে জাপানে বেদান্ত ধর্ম প্রচারের জন্য লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন, কিছুদিন স্বামীজির সহিত বাস করিতেছিলেন। অবশ্য স্বামীজির শরীর অসুস্থ থাকায় তাহার জাপান যাওয়া হয় নাই। 1899 সালের মাঝামাঝি স্বামীজি পুনরায় ইংল্যান্ড হইয়া আমেরিকায় যান। 1.5 বৎসর কাল ধর্ম প্রচার আদি করিয়া দুই একটি স্থায়ী কেন্দ্র স্থাপন করিয়া স্বামী অভেদানন্দ ও স্বামী তুরীয়ানন্দকে সেই সকল কেন্দ্রে বসাইয়া 1900 সালের ডিসেম্বর মাসে পীড়িত হইয়া ভারতে ফিরিয়া আসেন। 2-3 বৎসর কাল তিনি বহুমূত্র রোগে বড়ই কষ্ট পাইয়াছিলেন। 1902 সালের জুন মাসের শেষে স্বামীজি আমাকে বারাণসী ধামে অদ্বৈতাশ্রম স্থাপন করিবার জন্য প্রেরণ করেন। সেই তাহার জীবনের প্রচারের শেষ কার্য। আমিও স্বামীজির আদেশ শিরোধার্য করিয়া 5 বৎসর কাল তথায় অবস্থান করি। আশ্রমটা প্রভুর কৃপায় স্থায়ীভাবে গঠিত হইলে 1902 সালের 4 জুলাই স্বামীজি মহাসমাধি লাভ করেন। বেলুড়ে যখন স্বামীজির সহিত একত্রে বাস করিতেছিলাম, তখন দেখিতাম যে বহু নব্যশিক্ষিত কলেজের যুবা ছাত্রগণ তাহার নিকট উক্ত ধর্মশিক্ষা এবং পবিত্র জীবন লাভ করিবার জন্য আসিতেছে। ক্রমে তাহার কীর্তি ভারতে প্রবল বেগে ঘোষিত হইতে লাগিল। ভারতের অনেক স্থানে ধর্ম এবং সেবা কেন্দ্র স্থাপিত হইতে লাগিল। এত বড় মহাপুরুষের জীবনের কিঞ্চিন মাত্র চর্চা করিলে মহৎ ভয় হইতে লোক ত্রাণ পাইবে, তাহাতে কোনো সন্দেহ নাই। এই পর্যন্ত পাঠ করার পরে আমাদের থামতে হচ্ছে বন্ধু। কিন্তু যদিও আমরা পাঠের ইতি করেছি, কিন্তু স্বামীজি মহারাজের যে স্মৃতিচারণা আমরা মহাপুরুষ মহারাজের কাছে পেয়েছি, সেটি যেন আমাদের মনের মধ্যে অনুরণিত হচ্ছে। ওই যে মহাপুরুষ মহারাজ বললেন যে এত বড় মহাপুরুষের জীবনের কিঞ্চিন মাত্র চর্চা করিলে মহৎ ভয় হইতে লোক ত্রাণ পাইবে। সত্যি সত্যি আমরা যদি জীবনে অভয় লাভ করতে চাই, তাহলে মহাপুরুষের জীবন এবং বাণী আমাদের সম্বল। আমাদের জীবন সেই ভয় হইতে ত্রাণের পথে অগ্রসর হোক, এই প্রার্থনা করে আজকের পর্বে ইতি টানছি। সকলকে ধন্যবাদ, নমস্কার।